সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এই 18 মাসে মহামান্য রাষ্ট্রপতির অবস্থা কীরকম ছিল, মহামান্য রাষ্ট্রপতি কিভাবে তিনি বঙ্গভবনে একাকিত্ব বোধ করেছেন কিংবা কিভাবে অপমানিত বোধ করেছেন, সে বিষয়টি এবার তিনি তুলে ধরলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই মহামান্য রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার সব ধরনের ষড়যন্ত্র করেছিল। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্র টিকিয়ে রাখতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন 2024 সালের 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়। বঙ্গভবন ঘেরাও করে তথাকথিত জুলাই যোদ্ধা মঞ্চ বিভিন্ন ধরনের নাম দিয়ে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতিকে অপসারণের যথাসাধ্য চেষ্টা চালান। কিন্তু সেই মুহূর্তে বিএনপির অনড় অবস্থান এবং তার পাশাপাশি 3 বাহিনী প্রধানের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাকে উফরে ফেলতে পারেনি ইউনূস সরকার। প্রিয় দর্শক, এবার ইউনূস সরকারের বিরুদ্ধে সংবিধান ভাঙার রেকর্ডের কথা তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, তিনি তার কালের কণ্ঠের সাক্ষাৎকারে তিনি যেসব বিষয়গুলি তুলে ধরেছেন, সেই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। রাষ্ট্রপতির লোমহর্ষক ঘটনা টানা 1.5 বছরে সেই বন্দিদশা আর নেই, আর সেই অস্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। কেমন আছেন মহামান্য? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উত্তর দিলেন, সপ্তাহ কানেক ধরে ভালো আছি বেশ। হায়দার আলী, তার আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে রহস্যের হাসি। হায়দার আলী, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে, এই 1.5 বছর আমি কোনো আলোচনাই নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। কতটুকু বলে মহামান্য নীরব? এতটুকু বলে মহামান্য নীরব। কালের কণ্ঠ, যেসব কি সফল হয়েছে সেসব কি সফল হয়েছে? রাষ্ট্রপতি, আমি দৃঢ় চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে সাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভোলা তা যাবে না, বলা যাবে না। আমার উপর দিয়ে যে জ্বর গেছে, এরকম জ্বর সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। কালের কণ্ঠ, আপনার পদত্যাগ দাবিতে বিক্ষোভ হতে দেখেছি, বঙ্গভবনের অভিমুখে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। সেই পরিস্থিতিতে বঙ্গভবনের ভেতরের পরিবেশ কেমন ছিল? আপনার ভাবনা কি ছিল? রাষ্ট্রপতি, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতে আমি ভেঙ্গে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে যাক রুক, আরেক ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষা করব। আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। কালের কণ্ঠ, যে কে বা কাদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? রাষ্ট্রপতি, 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য কত কি, রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামের বিভিন্ন নামে কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরের নিরাপত্তা দিল। তারপর এই যে মেয়েটা
লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার ওপর উঠে ঝাঁপ দেয়। কি আশ্চর্যের ব্যাপার, এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পরে সে পড়েই থাকবে, ছবি তোলার হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে, ছবি তোলো, ছবি তোলো। মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেল করবে। এরপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিচড়ে তুলে আর্মি জিপে করে নিয়ে যায়। ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। ওই যে ফ্লাইওভার, এবং ফ্লাইওভারের দিয়ে ওই পেছনের দিকে খালি ঠেলা গাড়ি, ভ্যান, কভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছুই নেই, এখান থেকে তো আমি পালাবো না, তাই না? সেই অবস্থা যদি হতো তখন একটা কথা ছিল, কিন্তু 3 স্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে সেনাবাহিনীর খুব দৃঢ়তার সঙ্গে, আবার এফইসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করলো, এরকম একটা খবর পাওয়া গেছে, এরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত 2টা বেজে, তার 2টা থেকে 3টা পর্যন্ত আমরা তো জেগেই আছি। কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করেছে, রাষ্ট্রপতির অপসারণ চায়, রাজু ভাস্কর্য ওখানে। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়। কালের কণ্ঠ। সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন রাষ্ট্রপতি। আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ এ কার্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। কালের কণ্ঠ। অন্তর্বর্তী সরকার ভেতর থেকে রাষ্ট্রপতির অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, আর কারা এই ইন্ধন জুগিয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি? মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতা চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনটি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলে শুধু আমি অপসারিত হতে পারি, নচেত নয়। পরে দেখা গেল যে এই ইস্যুতে 2টি গ্রুপ হয়ে গেল, গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তেই মেজরিটি হয়ে গেলে আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর একটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই ছিলেন, তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহৎ রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো। এটা সবচেয়ে বড় মুভ ছিল আমার অপসারণ করার। মানে তারা এত বেশি চ্যালেঞ্জিং ভাবনার মধ্যে ছিল যে এটা হ্যাস্তেন্যস্ত করে ছাড়বে, যার ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা বলা এসব সযত্নে তারা করেছে। এই আলাপটাকে তারা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে, সেই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল, যার ফলে তারা বিভিন্নভাবে প্রতিদিন টাইম দিয়ে সময় করে বিভিন্ন দলের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, বের হয়ে এসে সাংবাদিকদের ফ্রেস করা, এইসব কাজই কিন্তু হয়ে গেছে এর মধ্যে। আমি অত্যন্ত উদ্ভিন্নভাবে লক্ষ্য করেছি, দেখা যাক না কি হয়। এক সময় দেখা গেল যে আপনি এটা নীরব হয়ে গেল, আর
এগোতে পারলো না, তবে বোঝা গেল যে এটা হবে না। কালের কণ্ঠ, এরপর নতুন করে আর কোনো উদ্বেগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি: হ্যাঁ। হ্যাঁ বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দিতে নাই যে এটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ের মুখটা হয়েছে। আমি বিষয়টি জেনেছি সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করে পরে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে, সাংবিধানিকভাবে সব কিছুর উপরে। এই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। এই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকার এই উদ্যোগ নিতে ব্যর্থ হয়। কালের কণ্ঠ: আপনি কিভাবে বিষয়গুলো জানতে পারলেন? রাষ্ট্রপতি: আমি তো বিচার বিভাগের লোক, বিচার বিভাগ তো ওনার আশেপাশে আসে সব, আমি সেভাবে বিষয়টি জেনে যাই। কালের কণ্ঠ: আপনার সেই দৃঢ় মনোবলের নেপথ্যে কি ছিল? কেউ কি আপনাকে সাহস জুগিয়েছে? রাষ্ট্রপতি: সত্যি বলতে এটা আমার পক্ষে মনোবল ঠিক রাখা কঠিন হতো যদি না অনেক আশ্বাস বা উভয় বাণী না পেতাম। বিশেষ করে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে আমি যেন সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষার অবিচল থাকি। কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়। এছাড়াও তিন বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটাই কথা বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনী পরাজিত হয়ে যাওয়া। এটা আমরা কোনোভাবেই কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আরেকবার আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেন শুনেছি। তখন তিন বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন। তারা তাদের এই অভিমত অন্তর্বর্তী সরকারের প্রধানকে গিয়ে জানান যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ডে তারা যেতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয় তখনও সশস্ত্র বাহিনীর ওই অবস্থান নিয়েছিল। কালের কণ্ঠ: এই বিষয়ে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন কি, অথবা সেই দিক থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি? রাষ্ট্রপতি: ওই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানই তিনি ছিলেন না। অবশ্য ওনাকে আমি সাহায্য চেয়ে কোনো আবদার করিনি। আমার মনোবল ছিল যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কত দূর করায়। তবে আমি একটু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকেও আমাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হই সেটা তারাও চাননি। এটাও বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি তার জোট অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। কালের কণ্ঠ: রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন? আপনার কাছে কি কতবার এসেছিলেন? তার আমলে 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোর বিষয়ে আপনি অবগত ছিলেন বা আপনাকে জানানো হয়েছে? রাষ্ট্রপতি: তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ে প্রয়োজনীয়তার জন্যই হয়েছে, তবে তার উপর আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেকে অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন, কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো উনি তো বোধ হয় 14 থেকে 15 বার বিদেশ সফর করেছেন, একবারও আমাকে জানায়নি, একবারও আমার কাছে আসেননি। কালের কণ্ঠ: তার মানে নির্বাচনের আগে সর্বশেষ যে চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সে বিষয়েও আপনি অবগত নন? মহামান্য রাষ্ট্রপতি:
না, কোনো কিছুতেই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটোখাটো হোক বা বড় কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। আর এটি হলো সাংবিধানের একটা বাধ্যবাধকতা, কিন্তু তিনি তো তা করেননি, মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবে ও জানাননি, আসেননি। আর এমনিতেও তো ওনার আসার কথা। কালের কণ্ঠ, তার মানে গত 1.5 বছরের প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয়ও ছিল না। রাষ্ট্রপতি, উনি যে প্রধান উপদেষ্টা হলেন সেই প্রক্রিয়ায় উৎসই ছিলাম আমি। অর্থাৎ আমার উদ্যোগে এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়, কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটি আসলেই যে কোনো উপায়ও নয়, কেননা তিনি একটিবারের জন্য আমার কাছে আসেননি, আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করেছেন। এই চিঠিটা লেখার সময় আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? ডিসেম্বরের ঘটনা, যে সেখান থেকে রাষ্ট্রপতির দাওয়াত দেওয়া হয়েছিল কিনা নোট পেপার এখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো, ওখানে একটা সামিটে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতির অ্যাড্রেস করবেন। সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটি চিঠি দেওয়া হলো, চিঠিটি বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায়, আর ওই দাওয়াত পত্রটা পাঠায়। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত, এই চিঠিতে আমি যেন সই করে দিই। ওই চিঠিটা লেখার সময় আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? রাষ্ট্রপতি, না, সেটাও তো বলছি। আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানো হয়নি। চিঠিটা দেওয়ার পর আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত এসেছিল। কালের কণ্ঠ, আপনি কি সত্যি রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত ছিলেন? রাষ্ট্রপতি হেসে, একজন রাষ্ট্রপতি কি কত বেশি ব্যস্ত, কি এত বেশি ব্যস্ত থাকে? আমাদের সংবিধানের আলোকে যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাই। তাকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত এবং উদ্ধতপূর্ণ আচরণের নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিই। এই চিঠির জবাবে তারা নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানার সুযোগ পাইনি। কালের কণ্ঠ, কেন আপনাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি বলে মনে করছেন? রাষ্ট্রপতি, মূলত এই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। শুধু বিদেশ নয়, দেশের কোনো অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানেও রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। তারপর দেখেন আরেকটি ঘটনা আমাকে অপমান করার জন্য। একদিন হঠাৎ করে কোনো এক উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেটাখানে বাংলাদেশ হাই কমিশনে আমার ছবিটা লাগানো আছে। সারা বিশ্বের বাংলাদেশের কনসুলেট থেকে শুরু করে হাই কমিশনের সব জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকে, কারণ স্টেটকে রিপ্রেজেন্ট করে রাষ্ট্রপতি। এটা বছরের পর বছর ধরে চলে আসছে। কোনো একজন উপদেষ্টা তিনি বিদেশ গিয়ে আমার ছবিটা দেখেছেন, দেখে ওখানেই কনসুলেটের প্রধানকে গালিগালাজ করেছেন, এই ছবি এভাবে থাকবে না কেন। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে আমার ছবি নামিয়ে ফেলা হলো। দীর্ঘদিনের একটা রেওয়াজ তাড়াতাড়ি শেষ করে দেওয়া হলো। এই ঘটনাটি গণমাধ্যমে এলে আমি জানতে পারি। তখন আমার মনে হয়েছে যে এটি বোধহয় আমাকে অপসারণের প্রথম ধাপ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।